আমন্ত্রণ প্রিয় দর্শক। 21 রাতে বিদ্যুতের দায়মুক্তি আইন নিয়ে গত কয়েক বছর ধরে যে তুমুল আলোচনা সমালোচনার বিতর্ক চলছিল তার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এসে আবারও এই দায়মুক্তি আইনের মেয়াদ 4 বছর বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে, তা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে এবং হয়তো আসছে অধিবেশনে তা পাশ হয়ে যাবে এমনটাই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু কতটুকু প্রয়োজন এই দায়মুক্তি আইনের বিদ্যুতের ক্ষেত্রে, এর পাশাপাশি আসলে বিদ্যুতের কি অবস্থায় আমরা রয়েছি সেই সব সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ, রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং তার পরপরই রয়েছেন পাওয়ার সেলের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ হুসাইন। আমি মোহাম্মদ হোসেন আপনার কাছে সরাসরি প্রশ্নটি করতে চাচ্ছি। এই আইন নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়েছে, এখনো চলছে, তার মধ্যে দিয়ে আবারও 4 বছর বৃদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাকে প্রথমে আমি বলতে চাই যে এরকম আইন সম্বন্ধে কিন্তু আমার কোনো জানা নেই। দায় মুক্তি আইন বলতে কোনো আইন বিদ্যুৎ বিভাগের নাই এবং নতুন করে কোনো আইন এভাবে গত পরশু সংসদে উত্থাপন করা হয়েছে না, এরকম কোনো আইন নাই। আর আপনি যদি বলে থাকেন তাহলে বিদ্যুৎ জ্বালানি উন্নয়নের একটা বিশেষ আইন আছে, সেটিকে দায়মুক্তি সেই আইন সেটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে বলবো যে যেটাকে দায় মুক্তি বলা হয় এটা হলো একটা কমন ইনডেমনিটি ক্লজ। যে কোনো আইনে কিন্তু এরকম একটা ক্লজ থাকে যে এটা ভাষাটা এরকম, আমি তো জানি না যে আজকে এটা নিয়ে আলোচনা করবেন, তাহলে হয়তো আমি এর সমসাময়িক আরো কিছু আইন নিয়ে যান। আমরা শুধু ওই যে বিশেষ আইনটা না, এটা ছাড়াও আমরা এই গত 5 বছরে আরো 2টা আইন, আমরা যেমন স্রেডা আইন করেছি, আরবি অ্যাক্ট করেছি এবং একই ভাষা ইনডেমনিটি ক্লজ হিসেবে একই ভাষা আছে যে এই আইনের আওতায় কোনো কর্মকাণ্ড কোনো কর্মকর্তা যদি করতে চায় সৎ উদ্দেশ্যে তাহলে সেটার জন্য তার সেফটি যেটা ক্লজ বেসিক্যালি সেটাকেই তথাকথিত দায়মুক্তির আইন বলা হয়। বাট এই আইনটি এখানে যেরকম এই ক্লজটি আছে অন্যান্য আইনও কিন্তু একই ক্লজ। এটা এই পর্যন্ত যতগুলো ইনডেমনিটি পাস হয়েছে সবগুলোকে দায়মুক্ত আইন হিসেবে উল্লেখ করা হয়। সে 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে র‍্যাবের বিশেষ আইন যেটা ইনডেমনিটি আইন, ক্লিন হার্ট অপারেশন সময় করা হয়েছিল, ওগুলি ইনডেমনিটি অ্যাক্ট হিসাবে থাকে। আর এটা হলো এই আমি যেটা বললাম যে এই যে বিশেষ আইন বা আমাদের স্রেডা অ্যাক্ট, আরবি অ্যাক্ট, এগুলো ইনডেমনিটি আইন না, এগুলো আইনের একটা ক্লজ আছে ইনডেমনিটি ক্লজ। সেখানে থাকে যে এই আইনটা বাস্তবায়ন করতে গিয়ে কোন কর্মকর্তা মানে রাষ্ট্রের যে কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সেটা যদি সৎ ইয়েতে করে থাকে এবং সেটার জন্য তাকে সেফটি দেওয়া, আমি হুবহু ল্যাঙ্গুয়েজটা আমার কাছে নেই, সেই জিনিসটা এখানে আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে। তো এই সেফটি দেওয়ার একটি বিধান রেখে ঠিক আছে। তো এই বিদ্যুতের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি সেখানে এই আইনের মধ্য দিয়ে এর মধ্যে এতদিন যেটা চালু আছে, যেটি 4 বছর আরো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটির মধ্য দিয়ে কি এমন সততার সঙ্গে কি এমন করা হয়েছে যেটা নিয়ে প্রশ্ন করা যাবে না, তাদেরকে নিরাপত্তা দেওয়ার বিধান রাখা হয়েছে, সেটি এই ধরনের কি ধরনের কাজ করা না? আমি আপনার আলোচনাটাকে যদি আমি এইভাবে বরং কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যাই, সেটা হলো যে প্রথম কথা যেটা সেটা হলো ইনডেমনিটি ক্লজটা অন্যান্য অপরাপর আইনে থাকে, সেটা যথা নিয়মে সেটাকে টেক কেয়ার করা হয়। এটা শুধু এই আইনের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না। বাট প্রশ্ন যদি এটা হয়ে থাকে যে এই আইনটি 2000 সরকারের গত মেয়াদে করা হয়েছিল এবং বিশেষ করে এই যে আমাদের বিদ্যুতের দুরবস্থার কথা চিন্তা করে সরকার যেন দ্রুত বিদ্যুৎ প্রকল্পগুলি বাস্তবায়ন করা যায় সেটার জন্য করা হয়েছিল। এখনো সেটার প্রয়োজনীয়তা কি? আমি যদি আপনার প্রশ্নটাকে বরং এইভাবে নেই তাহলে লোকে আলোচনা করতে আমাদের সুবিধা, আমরা সেটা নিলে আমি শুধু একটা আপনাকে বলবো, সেটা হলো যে হ্যাঁ, এটা যখন করা হয় তখন এটাই ছিল যে আপনার ধরেন 2008 সালে যখন গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে তখন বিদ্যুতের দুরবস্থার কথা আমার মনে হয় এখানে সবাই স্বীকার করবেন, দেশের জনগণও জানেন যে দেশের বিভিন্ন জায়গায় 8 ঘন্টা থেকে 12 ঘন্টা লোডশেডিং হতো। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 5000-এর নিচে, প্রকৃত উৎপাদন হতো 3000-এর উপরে এবং যেখানে চাহিদা ছিল 5000-এর উপরে, অর্থাৎ 50% বিদ্যুৎ আমরা উৎপাদন করতাম। এই অবস্থায় সরকার তার নির্বাচনী ইশতেহারে বলেছে যে আমরা আসলে আমরা
মাস্টার প্ল্যান করেছিল Exactly, সেখানে বিভিন্ন টার্গেট দেওয়া ছিল, আমি সময় নষ্ট করবো না, এটাকে আবার repeat স্বল্পমেয়াদী করে। দীর্ঘমেয়াদী ওটাকে পালন করতে গিয়ে যে তাৎক্ষণিক অর্থাৎ ইমিডিয়েট যেসব, সেটার জন্য যেন আমরা জানি আমাদের দেশে টেন্ডারের অবস্থা আমরা জানি, টেন্ডারের যে সবসময় যে স্বচ্ছতা আছে তা না, টেন্ডারে টেন্ডারবাজি হয়, টেন্ডারে রিটেন্ডার করতে হয়, টেন্ডারে সিন্ডিকেশন হয়। সো অনেক কারণে দেখা যায় যে প্রকল্প কিন্তু টেন্ডারের মাধ্যমে সঠিকভাবে তা না। সেই কারণে আমরা যেটা করেছি সেটা হলো যে প্রথমে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য টেন্ডার ফ্লোট করেছি, করে আমরা বেঞ্চমার্কিং প্রাইসটা দেখেছি। এরপরে আমরা যারা ইন্টারেস্টেড পার্টি আছে তাদের সাথে ওই প্রাইসটাকে বেসিস ধরে কিন্তু নেগোশিয়েট করে আমরা বিদ্যুৎ আনতে পেরেছি এবং 3 মাসের মধ্যে বিদ্যুৎ এসেছে। জি, রেটাল টেন্ডারের কথা বলছেন। এক্স্যাক্টলি, এটাকে টেক কেয়ার করা হয়েছিল। এখন আমরা যখন বিদ্যুতের 11,000 মেগাওয়াটের ক্ষমতা, মানুষ মোটামুটি কমফোর্ট আছে, তারপরও কেন এটা সেটা হলো আপনারা জানেন যে আমাদের যে বর্তমানে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেগুলোতে আমাদের গ্যাসের পরিমাণ দিন দিন কমে যাওয়াতে আমাদেরকে নতুন নতুন এভিনিউ ওপেন করতে হয়েছে। যেমন এলএনজি ভিত্তিক আমাদের বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, এলএনজি ইম্পোর্ট করতে হবে, এবং এটা বিদ্যুৎ এবং জ্বালানির মিলে হয়নি বা করা যায়নি, এবং এগুলোকে স্পেশাল এই অ্যাক্টের আওতায় আবার এই যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্যই সরকার ফিল করেছে যে এটার মেয়াদটা আরো কিছু। আমি একটু উদ্ভাবক ডক্টর শামসুল আলম, এই যে স্পেশাল অ্যাক্ট বা কথিত দায়মুক্তি আইন, এই বিষয়ে আপনার মন্তব্য? আইনটা বেসিক্যালি বিতর্কে জন্ম দিয়েছে এই কারণে যে এখানে ক্রয় প্রক্রিয়া বা এত সংক্রান্ত চুক্তি, আপনার অযাচিত চুক্তিকে কোনো প্রতিযোগিতা ছাড়াই গ্রহণ করার সুযোগ তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে মূল কারণ। যে কথাটা ডিজি সাহেব বললেন, পাওয়ার সেল মহাপরিচালক যেটা বললেন, যে এইটা ক্রাইসিসের সময় দ্রুত কাজগুলো করার জন্য আইনি সুযোগ তৈরি করা হয়েছিল, বিশেষ আইন। আমরা এটাকে এক্সেপশনাল আইনি সুযোগ দেওয়া বা আইনি সুবিধা তৈরি করা বা স্কোপ অপরচুনিটি ডেভেলপ করা রাষ্ট্র করেছিল। এবং সেই জায়গাটায় পারচেজিং এ টেন্ডার সিস্টেম, আমাদের যে ক্রয় প্রক্রিয়া যেগুলো আছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি এসছে, অস্বচ্ছতা সেখানেও আসছে, প্রতিযোগিতা সুষ্ঠু বলতে যে সুষ্ঠু করা যাচ্ছে না, এইসব কথাবার্তা বলছে। এবং সেসব জায়গাতে এইসব অজুহাত তুলে বলা হয়েছিল। এই কথাটা যদি আমরা অতীত অভিজ্ঞতা বলি, এই আইনের আওতায় কৃত কাজকর্মের ব্যাপারে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এবং এই আইন বলা হয়েছিল যে 2 বছর থাকবে মেয়াদ, তারপরে মেয়াদ বাড়ানো হয়েছে, এখন আবার মেয়াদ বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই আইন আমাদেরকে বেঁচে থাকার জন্য জরুরি হয়ে পড়েছে। এখন এক্সেপশন বিকেম ল হয়ে গেছে, আর ল যেটা ছিল এক্সেপশন হয়ে গেছে। এখন তাহলে এই অভিজ্ঞতাটা এমনও সব অভিজ্ঞতা আমাদের দিয়েছে যে যা আমরা আর অপরিহার্য, অর্থাৎ যা আমাদের লাইফ সাপোর্টের জন্য দরকার ছিল, এখন সেটা চিরস্থায়ী ব্যাপার হয়ে গেছে। তার মানে আমরা সবসময় অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়েই ধরে নিচ্ছি, যাচ্ছি এবং যাব অস্বাভাবিক। এখন অভিজ্ঞতার জায়গাটা আমি যদি আলোকপাত করি, তাহলে এক কথাই বলবো যে এই আইনের আওতায় কৃত কাজকর্ম ব্যয় বাড়িয়েছে। দ্রুত বিদ্যুৎ এবং দ্রুত জ্বালানি সরবরাহের বিষয়টি দ্রুত হয়নি, কারণ এই আইনের আওতায় যে কাজটা যতটুকু সময় করার কথা ছিল, যতখানি করার কথা ছিল, ততটুকু সময় ততখানি হয়নি। এই ব্যাপারটা পরিষ্কার। আমি আসি যে কথাটা ডিজি সাহেবের কথাতেই এসছে, পরিকল্পনা মাফিক আমরা যা যা কাজ করতে চেয়েছিলাম সে কাজের অনেক কিছুই ঠিকঠাক সময় মতো হয়নি, এবং সে কারণেই এই আইন আবার আমরা বাড়িয়ে চলেছি। উনি তো দাবি করেছেন 7 বছর আগে যে অবস্থা ছিল সেখান থেকে তার দ্বিগুণ বা তিনগুণ বিদ্যুৎ। সে প্রশ্নটা, কারণ কথার মধ্যেই আছে যে আমরা এটা বাড়িয়েছি, যে অবস্থায় ছিলাম সেই অবস্থা উন্নতি করি আর না করি সেই অবস্থা কাটাতে পারিনি। এখন কাটাতে না মানলে সেই অবস্থার মধ্যেই আমরা আছি, তার মানে সেই অবস্থা প্রলং করছে। সুতরাং এই আইনের প্রয়োজনীয়তাও আমাদের প্রলং রয়ে যাচ্ছে। কারণ আমি বলছি যে নতুন নতুন আমাদের আমরা আসছি, তার মানে আমরা স্বাভাবিক অবস্থায় যেতে পারছি না। সবকিছুই আমরা জরুরি অবস্থার মধ্যে আছে, সবকিছুই ক্রাইসিসের মধ্যে আছে। সুতরাং এই আইনও এই ক্রাইসিস মিট আপ করার জন্য চলতে থাকবে। এই জায়গাগুলো, এই যে ধারণাগুলো আসছে, এই ধারণাগুলো আমি আগেই বলে নিয়েছি যে এই আইনের আওতায় কৃত কার্যক্রম ব্যয় বাড়িয়েছে, কিন্তু যতটুকু সময়ের মধ্যে, যতটুকু কাজ যত সময়ের মধ্যে করার কথা ছিল সেই সময় ততটুকু কাজ হয় নাই। এবং এই যে না হওয়ার বিষয়টি কেই আমরা বলছি যে ক্রাইসিস প্রলং করছে।
এই জায়গাটা আমাদেরকে খুব পিন পয়েন্ট করতে হবে। এইটাই আমরা অজুহাত হিসেবে খাড়া করেছি। এই যে জ্বালানি মন্ত্রণালয় বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় বলেন, যে এই যে অজুহাতটা খাড়া করেছে, সেটা আমরা মানতে রাজি নই। এই যাতে রাজি না থাকার জায়গাটা আমি শুধু বলতে চাই যে কত কম সময়ে আইনি প্রক্রিয়ার আওতায় আমরা বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি করে দিয়েছি। সেটা আনবিলিভেবল, বিশ্বে এটা কেউ স্বীকার করতে পারবে না যে আমরা 3 দিনে 5টা কোম্পানির মানে পরপর, মানে সপ্তাহখানেকের মধ্যেই পরপর শুনানি করে দিয়েছি। যেখানে 90 দিনের মধ্যে আদেশ দেওয়ার কথা, সেখানে 7 দিনের মধ্যে আদেশ বেরিয়ে গেছে। এগুলো সবই কিন্তু আইনি প্রক্রিয়া, এখানে বিশেষ বিধান করা লাগেনি, কিন্তু এই জায়গাটা লাগছে। আমি পরের আলোচনায় এই জায়গাটা পরিষ্কার করব। অবশ্যই আমি আসছি আবার আপনার কাছে। বিডি রহমতুল্লাহ, আপনি কি ডক্টর শামসুল আলমের সাথে একমত কিনা? আর যদি একমত হয়ে থাকেন, সেই আইনের আওতায়, যে বিতর্কিত আইন, সে আইনের আওতায় কি কি ধরনের অস্বাভাবিক কাজ করা হয়েছে? অনেক। প্রথমত হচ্ছে যেটা হোসেন বলল, অবশ্য তার এছাড়া বলার অন্য কোনো কায়দাও নেই, যে কেন নেই? এই নেই যেহেতু সে একটা চাকরি করছে। সেখানে চাকরি নয়, তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে, আপনি সেটাকে ডিফার করবেন। তথ্যগুলোকে বলছি। ইনডেমনিটি বিল, এখানে যে মানে রেন্টালের ক্ষেত্রে যে ইনডেমনিটি বিলটা আনা হয়েছে, কোন বিল, ইন্ডেমনিটি বিল বলতে কোন বিল আনা হয় না। আবার আমি এটা আচ্ছা, ওই মানে যেটা দায় মুক্তি আইন, আমারও অবজেকশন, দায়মুক্তি আইন, বিশেষ বিধান, কথিত দায়মুক্তি আইন, কথিত দায়মুক্তি লোকে বলে। এখানে কিন্তু কয়েকটা প্যারা চমৎকার করে আছে, যে এইটা যেহেতু টেন্ডার প্রসেসে বলা হয়েছে অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে, এইটার বিরুদ্ধে কোন রকম, এটাকে বিলম্ব করার জন্য কোন রকম মামলা করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট। আর আমরা এই সরকার যখন 1996-এ ক্ষমতায় আসে, তখন আমি পাওয়ার সেলে ছিলাম। প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি, দ্যাট ইজ এ ভেরি গুড পলিসি। ওখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল, বাংলাদেশে কোনোদিন অযাচিত, আনসলিসিটেড, অর্থাৎ 1-to-1 কল করে বিদ্যুৎ পাওয়ার উৎপাদন কেন্দ্র বসানো হবে না। এই আইনটি আওয়ামী লীগ পাশ করেছিল 96-এ। সেই আইনটি সিরিয়াসলি ভায়োলেট করলো, ইচ্ছে করে ভায়োলেট করা হলো। এই 2000 আমরা ঠিক বুঝতে পারিনি বোধহয়, মানে কথা বলছেন। আমরা যে প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি, যেটা 1996-এ আওয়ামী লীগ তখন ক্ষমতা ছিল, এবং তখন তারাই এটা অ্যাপ্রুভ করেছে। সেখানে কথা ছিল পাওয়ার স্টেশন কোনোদিন টেন্ডার, আনসলিসিটেড টেন্ডার হবে না, কারণ এর আগে কয়েকটা আনটেন্ডার হয়ে খুব করাপশনের চার্জ উঠছিল। তাহলে সেটাই কিন্তু পাওয়ার সেল থেকে, যেটা পার্লামেন্টে অ্যাপ্রুভড হয়েছে, মানে আনসলিসিটেড হবে না, অযাচিত টেন্ডার হবে না। সেটাকে ভায়োলেট করলো এই যে ইনডেমনিটি বিলের মারফতে, যে এই সিঙ্গেল টেন্ডার হবে, 1-to-1 কথা হবে, আর কেউ থাকবে না, এবং সেখানে ইনভাইটেশন করে নিয়ে আসবে, এন্ড দে উইল ইস্যু দ্য ওয়ার্ক অর্ডার। আচ্ছা, এইটা একটা। আরেকটা তথ্য হচ্ছে যে রেন্টালের ডেফিনেশন হচ্ছে ওইটাই, যে একটা রাষ্ট্র ভেঙে পড়েছে, যুদ্ধ চলছে। আপনি দেখেন তো পৃথিবীর কোন জায়গায় রেন্টাল আছে? যেসব জায়গায় ছিল, এটা হচ্ছে ভিয়েতনাম, ইরান এবং আফগানিস্তান। সেখানে রেন্টাল হচ্ছে আমেরিকান বেসড কয়েকটা পাওয়ার স্টেশন রেডি থাকে, বিরাট বিরাট কোম্পানি, এবং ওদেরকে ফোন করলে এরা 1 মাসের ভিতরে টোয়িং করে নিয়ে আসে। বাংলাদেশে পাকিস্তানে যেটা করতে চেয়েছিল, মামলা করে বন্ধ করে দিল। আর নর্মাল কোন স্টেট? বাংলাদেশ কি এতই অ্যাবনর্মাল হয়ে গেছিল যে এখানে আমাকে রেন্টাল করতে হবে? কিন্তু সেই রেন্টাল দেওয়ার সঙ্গে সঙ্গে, যেটা বোধহয় শামসুল আলম বলেছেন, যে যেই সময়ে আনার কথা, উই ওয়ান্ট, আমাদের কি, আমাদের পাওয়ার বন্ধ হয়ে গেছে, উই ওয়ান্ট পাওয়ার টুমরো, অনেকটা এই ধরনের কথা, উইদিন এ মান্থ। কিন্তু ফার্স্ট পাওয়ার স্টেশনটা এখানে যখন রেন্টালের যে ওয়ার্ক অর্ডারে যেটা হয়, সেটা কিন্তু 18 মাস লেগেছে, এবং সেটাও কার্যাদেশ দিয়েছিল কিন্তু সামরিক সরকার যে ছিল আমাদের, ওই যে ফখরুদ্দিনের সরকার। তারপরে এই আওয়ামী লীগ যে গেছে, 53টার ভিতর আজকে বোধহয় 33টা চালু হয়েছে, আরো চালু হয়নি, এবং সেইগুলা চালুর প্রক্রিয়া। তাহলে এটা তো নর্মাল টেন্ডারের অবস্থাই হয়ে গেল। তাহলে আমি এটাকে দাম দিলাম কেন, মানে কুইক রেন্টাল দিলাম কেন, বা রেন্টাল দিলাম কেন? রেন্টাল মানে আমার হ্যালো বললে গাড়ি এসে পড়বে। এখন দোকানদার যদি বলে, স্যার আমি জাপানে অর্ডার দিছি গাড়ি, দ্যাট ইজ নট রেন্টাল। আমাকে রেন্টাল, আমার গাড়ি এখন নষ্ট হয়েছে, আই ওয়ান্ট ইউ ট্রান্সপোর্ট জাস্ট নাও, এখনই চাই। তাহলে এটাকে রেন্টাল নাম দেওয়ার উদ্দেশ্যটা কি? এখানে 80% রেন্টাল পাওয়ার স্টেশন হচ্ছে পুরনো, অচল, অবসোলিট পাওয়ার স্টেশন। এরা ফুয়েল খায়, আমার হিসাবে 0.21 লিটার যেটা ডিজেল খাওয়ার কথা, সেটা 0.28 ডিজেল খাচ্ছে। তাহলে তেলের দাম দিচ্ছে সরকার,
সরকার ওখানে একটা ভর্তুকি দিচ্ছে, গ্যাসও তারা ওয়েস্ট করতেছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে কেন হচ্ছে? কারণ যারা ওয়ার্ক অর্ডার পেয়েছে আপনি খোঁজ দিয়ে দেখেন এরা কোন দলের বা কোন ক্যাম্পের, এবং সেই ক্যাম্পকে যারা খড়ম বেচে জুতা বেচে ওদেরকেও পাওয়ার, অথচ এক্সপিরিয়েন্স আমাদের যে পাওয়ার সেলের যে ইয়ে ছিল প্রাইভেট পাওয়ার জেনারেশন যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সে এরা কেউ পাওয়ার স্টেশন বানাইতে পারে না। রেন্টাল কুইক রেন্টাল ছাড়া কি আর কোনো ভায়োলেশন Yes, আছে যেগুলো? আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে সোনার দামে আমি জুতা কিনবো কিনা। বাংলাদেশ হ্যাজ গট এনরমাস গ্যাস, এবং 2008-এ যখন এই সরকার ক্ষমতায় আসে তখন পেট্রো বাংলার, আজকেও তো বলা হচ্ছে যে আমাদের 10 TCF গ্যাস মাটির নিচে আছে এখনো। 10 TCF কিন্তু যেটা প্রুভেন, এবং 1 বছর আমাদের 1 TCF লাগে ফুল যদি আমি চালাই। তাহলে তখন পেট্রো বাংলার একটা চমৎকার ছিল শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্মে যে তখন ঘাটতি ছিল, আমি 2008-এর কথা বলি, আমাদের চাহিদা ছিল 150 ডেইলি 150 কোটি ঘনফুট, তখন উত্তোলন হতো কিন্তু 100 কোটি ঘনফুট, 50 কোটি ঘনফুটের ঘাটতি। আপনি দেখেন আজকে 6 বছর, প্রতি বছরে এটা ঘাটতি 50 কোটি। আজকে আমাদের দরকার, উৎপাদন তো বাড়ছে, উৎপাদন বাড়ছে 250 কোটি, কিন্তু 280 কোটি, উৎপাদন হচ্ছে 230 কোটি। অর্থাৎ 50 কোটি ঘনফুটটা কিন্তু সব সময় ব্যবধান থেকে যাচ্ছে। জি, ব্যবধান রেখে যাচ্ছে, থেকে যাচ্ছে, আচ্ছা, রেখে যাচ্ছে, ব্যবধানটা রেখে যাচ্ছে। আমি কেন 6 মাসে যে শর্ট টাইম, তখন তো আমি 30 কোটি ঘনফুট উঠাতে পারতাম। মিড টার্ম যে 9 মাস, জুন মাসে যেটা সেপ্টেম্বরে শেষ হলো, তখন আমি 30 কোটি, তখন ঘোষণা করা হয়েছিল আগামী 1 বছরের ভিতর আমাদের যে চাহিদা 200 কোটি ঘনফুট হবে, আমরা 250 কোটি ঘনফুট। এইসব নিয়েও কি কোনো মামলা মোকদ্দম করা যাবে না এই আইন বহাল থাকাকালীন সময়ে? এটা করা যাবে না, এই জন্য ইনডেমনিটির বিল আনা হয়েছে, এবং এটা একমাত্র গণ আন্দোলন ছাড়া এটার থেকে আমরা মুক্তি পাবো না। কারণ আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে ওষুধ সেটা হচ্ছে রেন্টাল, এবং এটা অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে। এবং আবার দেখেন, ধ্বংস করার জন্য আমি আরেকটা তথ্য দিয়ে দেই আগেই, বাংলাদেশের 8 কোটি লোক বিদ্যুৎ পায় নাই। এই 8 কোটি লোক হচ্ছে কৃষক, ঠিক আছে? প্রতি মাসে 1 লাখ থেকে 1.5 লাখ লোক ওই যে বিদ্যুৎ নন পেমেন্ট অফ বিল, এটাও আরবির সাইডে, এরাও কৃষক। আর বিলটা বাড়ার সঙ্গে সঙ্গে এই 8 কোটি হয়ে যাবে 10 কোটি, আর ওই 1.5 লাখ হয়ে যাবে 2 লাখ। আমি আসছি আলোচনায়। একজন দর্শক রয়েছে ফোনে। হ্যালো, দর্শক কে রয়েছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম শহীদ। আমি অবশ্য অতিথিদের মানে এক সাথে প্রশ্ন করতে চাই। যেমন মনে করেন আপনাদের কাতার, আপনারা অবশ্যই চিনেন কাতারটা হচ্ছে গ্যাসের মধ্যে সেটা, তারা গ্যাস মানে 1000 বছর সাথে শেষ হবে না। এরপরও কিন্তু তারা গ্যাসের লাইন ব্যবহার করে না, গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে। তো আমাদের দেশে যে সিলিন্ডার সিস্টেম যে গ্যাস ব্যবহার করা হয়, তো আমার মনে হয় সারা বাংলাদেশের প্রতিটি কৃষকেরাও পাবে, গ্যাস পাবে, এবং গ্যাসের মূল্য 300 টাকার থেকে বেশি দিতে হবে না। 600 টাকার মধ্যে একজন একটা পরিবার পুরো মাসে গ্যাসের বিল দিতে হবে, দিয়ে চলতে পারবে। আমি ইলেকট্রিসিটিও আপনার গ্রাম অঞ্চলে পাবে। কারণ আমাদের গ্যাসের যে অবস্থাটা হচ্ছে একদম সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, আমার মনে হয় গ্যাসের মতামত সরকারে পায় না, যার কারণে তাহলে আমাদের মনে হয় সবাই গ্যাসের। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত দর্শক রয়েছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, সে কিছু সাজেশন প্লেট করেছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি প্রিয় দর্শক, বলুন। শেরবাগ নোয়াখালী থেকে বলছি। জি, আমি মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন, যে আমরা যতটুকু প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং মাননীয় অতিথির কাছ থেকে জানতে পারছি যে 7000 মেগাওয়াট হলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা মিটে যাবে। কিন্তু যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2013 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10,000 মেগাওয়াট উদযাপন করেছেন, এবং আজকে মাননীয় অতিথির মুখে শুনলাম 11,000 মেগাওয়াট উৎপাদন। কিন্তু এখন তাহলে 7,000 জায়গায় যেখানে 4,000 বেশি হয়ে গেলে, এরপর আমাদের বিদ্যুতের অবস্থা এমন কেন আমরা লোডশেডিং এ আছি? জি, আসলে জি, আর কোন প্রশ্ন রয়েছে আপনার? যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিভিন্ন কোম্পানিদেরকে দেওয়া হচ্ছে একটা কন্ট্রাক্টের মাধ্যমে, এতদিনের মধ্যে বিদ্যুৎ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি গত 5 বছর যাওয়ার পরে 6 বছর চলে যাচ্ছে, এখনো ওরা কাজে হাত দেয়নি। তাহলে ওদের ব্যাপারে আপনারা কি মনে করছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে
আমরা কিন্তু বুঝতে পারছি যে এই কাজগুলি করতে গিয়ে নিজেদের মধ্যে সরকারি এবং বেসরকারি ভাবে যাদেরকে দেওয়া হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা এখানে সরকারের লোকসান করছে। দুর্নীতি সেটা হচ্ছে কিন্তু লোকসান হচ্ছে। তাহলে এদেরকে কেন এই পাওয়ার প্লে গুলি দেওয়ার উদ্দেশ্য, আর কেনই বা এইভাবে ৪-৫ বছরের মধ্যে ওরা কাজ শেষ না করার পরও ওদেরকে কেন ধরে রাখা হলো? তাহলে কি আমাদের জনগণের যে আর্থিক অবস্থা এবং জনগণের যে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে মাননীয় ডিজি। ওই যে প্রথম প্রশ্নটি ছিল আমি দর্শকের প্রশ্নের উত্তরগুলো দিয়ে শুরু ওইখানে করি। যে তথ্য বিভ্রাট, এখানে বোধহয় আমাদেরও বোঝা ভুল রয়েছে। না, 10,000 না, মেগাওয়াট উৎপাদন ক্ষমতা না, আমি ঠিক সম্পন্ন আছে, হওয়া। আমি দুজনেরটাই অ্যাড্রেস করতেছি। সেটা হলো যে প্রথম জন খুবই সুন্দর এবং উনি যে একজন সচেতন নাগরিক সেটা ওনার প্রশ্নে বোঝা গেছে। ওনার প্রশ্নটা ছিল যে এই যে আপনার রান্নার যে আমাদের যে গৃহস্থলে যে আমরা গ্যাস সাপ্লাই দিয়েছি, এর বদলে যেটা কাতারে বললো যে তাদের এই 100 বছরের রিজার্ভ থাকার পরও সেটা তারা সিলিন্ডার করে এলপিজি দেয়, আমরা কেন সেই ব্যবস্থা করি না? এটা খুবই একটা আমি বলি সময় উপযোজিত এবং এটা আমাদেরকে ভবিষ্যতে চিন্তা করতে হবে যে আমরা কি এইভাবে গৃহস্থলিতে গ্যাস দিব না আমরা এলপিজি সিলিন্ডারে করে দিব। আরো একটা প্রশ্ন ছিল সেটা 7,000 আর আমি 11,000 এখন সেটা আসছে, সেটা হলো যে মাননীয় দর্শক যেটা বললেন সেটা হলো যে আমরা আমাদের ক্যাপাসিটি এখন 11,000 মেগাওয়াট। আপনি এটা জাস্ট আপনার অবগতির জন্য বলি, আমাদের দুইজন এক্সপার্ট আমার সাথে আছেন, ওনারা এগ্রি করবেন যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা আর প্রকৃত উৎপাদন দুটো আলাদা জিনিস, এবং প্রকৃত উৎপাদনটা আমার চাহিদার সাথে ভ্যারি করে, সেটা রাউন্ড দ্য ক্লক করে। দিনের এক ভাগে একরকম উৎপাদন আমার হয়, ব্যবহার প্রয়োজন হয়, আরেক ভাগে আমার রাত্রে যেরকম। আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। আসলে সাধারণ মানুষের বোঝা ভুল রয়েছে, বোঝার ভুল থাকার কারণও রয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দাবি করে 11,000 বা 10,000 মেগাওয়াটের যে ক্যাপাসিটি, এটাকে দাবি করা হয় যে আমরা উৎপাদন করছি। আসলে জেনারেশন বা উৎপাদন তা নয়, এই দাবি করা হয় না। এটা হয়তো ওই যেটা বললেন মানে বোঝার ভুল হয়তো। আমরা বলি উৎপাদন ক্ষমতা 11,000 মেগাওয়াট, এবং সেই আমাদের এখন আমরা 11,000 মেগাওয়াট হওয়ার পরে আমরা কিন্তু আসলে আমাদের ম্যাক্সিমাম জেনারেশন কত হবে সেটা অ্যাপ্লাই করার সুযোগ পাই না, কারণ এখনো আমাদের সেরকম সামার পিক আসে নাই। দ্বিতীয় যে দর্শক প্রশ্ন করছে সে বিষয়ে যদি একটু বলতেন। দ্বিতীয় দর্শক এটাই করছেন যে রেন্টাল কুইক রেন্টাল সম্পর্কে ওই একই দর্শক করছেন, উনি 3টা প্রশ্ন করছেন, আমি এক এক করে আসি। সেটা হলো যে সুতরাং মানে দর্শক বুঝতে পারতেছেন যে আমাদের উৎপাদন ক্ষমতা থাকে, সেখানে কিছু পাওয়ার প্ল্যান্ট মেইনটেনেন্স থাকে, কিছু পাওয়ার প্ল্যান্ট আপনার ফোর্স শাটডাউন হয়, কিছু আমাদের প্রয়োজন হয় না, সেই জন্য আমাদের স্পিনিং রিজার্ভ থাকে। সো ক্ষমতা আর প্রকৃত উৎপাদন এভাবে ভ্যারি করে। আর উনি যেটা বললেন যে যারা এখনো কাজে হাত দেয়নি তাদের কি ব্যবস্থা নেই, আমরা কিন্তু প্রথম কথা যেটা সেটা হলো একজনের সাথে চুক্তি হলে সরকারের কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন নাই, বরং আমরা সে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি সে করতে না পারে তার পিজি আমরা ক্যান্সেল করে দেই, পিজি ফরফিট করা হয়। থার্ড যেটা সেটা হলো যে লোকসানের কোনো কারণ নাই, কারণ আমরা তো তাকে যতক্ষণ মধ্যে সে কমার্শিয়াল অপারেশন না আসতে পারে আমরা তো তাকে কোনো, তার সাথে আমার কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন নেই। না, কিন্তু আরেকটা প্রশ্ন ছিল যে যেটা 3 বছরের মেয়াদ, যেটা 5 বছরের মেয়াদ, সেই সময় অনুযায়ী সরকার বুঝে না নিয়ে বা তাদেরকে সারেন্ডার করার সুযোগ না দিয়ে বরঞ্চ মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, এই ধরনের মধ্যে একটা প্রশ্ন ছিল। না, আমরা তো বললাম আমরা রিসেন্টলিও 3টা কন্ট্রাক্ট আমরা এরকম ক্যান্সেল করে দিয়েছি এবং তাদের পিজি ফরফিট করা হয়েছে। সো এটা ব্যবস্থা না হয়। আমার কিন্তু আরো কিছু ইস্যু ছিল তো, সেগুলো না বলতে, হ্যাঁ না আমাদের দুইজন আমার আমি আসছি ওই বিষয়ে আসছি। দর্শকদের প্রশ্নের সূত্র ধরে যেটি উত্তর দিলেন মাননীয় ডিজি, আপনি এই বিষয়ে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কখন কি কাজটা করলাম সেটা ব্যাখ্যার থেকে পাওয়ার সেক্টর স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী চলে। সেই পরিকল্পনা আমরা এই পাওয়ার সেক্টর অপারেশনের ক্ষেত্রে জ্বালানি বিভাগ বা মন্ত্রণালয় ব্যাঘাত ঘটিয়েছে। এই ব্যাঘাতটা সবসময় অবশ্যম্ভাবী বা জরুরি ছিল না। আমি দুটো ঘটনার মধ্যে দিয়ে বলতে চাই যে কতটা আরবিটারি এক্সারসাইজ করেছে, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান ভায়োলেট করা হয়েছে, তার কোনো যুক্তিসঙ্গত বিধিবদ্ধ কোনো কারণ নেই। যদি সেটা না করা হতো আজকের এই অবস্থায় পড়তে হতো না এবং এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টও আনার দরকার হতো না। যেমন আমি বলি ভেড়ামারাতে, যেটা আমাদের রহমতুল্লাহ সাহেব এক্স ডিজি যিনি, উনি এটার ব্যাপারে ওয়াকিবহাল আছেন, যে আওয়ামী লীগে যাওয়ার সময় যে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের রূপরেখা ছিল সেইটাতে ভেড়ামারায় গ্যাস বিদ্যুৎ উৎপাদন করার অলরেডি কন্ট্রাক্ট ছিল, টেন্ডার হয়েছিল, কন্ট্রাক্ট হয়েছিল।
পরবর্তীতে জোট সরকার ক্ষমতায় আসার পরে সেটা বাতিল করে দিল। বাতিল করে দেওয়ার পরে সেই 5 বছরে আর কোনো পাওয়ার প্ল্যান্ট বড় মাপের আসলো না। এবং এই যেখানে 10% বা 6 to 10% মধ্যে প্রবৃদ্ধি হওয়ার কথা, সেই প্রবৃদ্ধিটা থেমে গেল। থেমে যাওয়া মানে ওইখানেই সংকটটা জেনারেট করলো। তার মানে পুরা পরিকল্পনা সিরাজগঞ্জ, তাহলে সেই প্রবৃদ্ধি কিন্তু থেমে গেল। তার মানে প্রতি এভরি 5% করেও যদি আমরা বাড়াতাম, এইটা কোনো মাস্টার প্ল্যান এইটা পারমিট করে না। এটা অবশ্যম্ভাবী ছিল না যে আমরা বিদ্যুৎ উৎপাদন না করে বছরের পর বছর আমরা থেমে থাকবো। ওইখানে মাস্টার প্ল্যান ব্যাহত হলো। বিবিএনআই, আমরা বিবিএনআই প্রাইভেট সেক্টরে দিলাম, হয়রাস 800 মেগাওয়াটের বেশি আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট রাষ্ট্রীয় খাতে করলাম এই মহাজোট সরকারের আমলে। এই ধরনের একটা জনস্বার্থ বিরোধী পরিকল্পনা গ্রহণ করা কখনোই কোনো এই টেকনিক্যাল বিবেচনায় করা যায় না। এবং সেই যেটা আমরা বললাম, প্রাইভেট সেক্টরের উপরে আমাদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ খুবই কম, বরঞ্চ প্রাইভেট সেক্টরই রাষ্ট্রের প্রতি নিয়ন্ত্রণ বেশি। তারা তাদের ইচ্ছা মাফিক এই সেক্টরকে তাদের মন মতো করে চালাচ্ছে এখন পর্যন্ত। সেই সব আমি উদাহরণে যেতে চাই না, শুধুমাত্র এইটা বলতে চাই যে বিবিএনআই যে 2.5 বছর পরে তারা যথাসময়ে ফাইন্যান্স জোগাড় করতে পারেনি, তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, টেকনিক্যাল ক্যাপাবিলিটির কথা আমি ছেড়ে দিলাম, তাদেরকে বিনিয়োগ সক্ষমতা ছিল না। এবং সেই প্রমাণটা তারা করলো, 2.5 বছর ধরে তাদের কন্ট্রাক্ট ঝুলিয়ে রাখা হলো, 2.5 বছরের মাথায় সেটা বাতিল করা হলো। তাহলে এই যে 2.5 বছর দীর্ঘসূত্রিতা, আমি যাই করি না কেন, তার মানে তার কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের সময় যে সব বিবেচনা করলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যেত, সেই সব বিবেচনা করার ক্ষেত্রে আমরা শিথিলতা দেখিয়েছে। আবার এই গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট যদি আমি রাষ্ট্রীয় খাতে করতাম, আমি শেষ করি, রাষ্ট্রীয় খাতে যদি করতাম, তাহলে আমার পয়েন্টে নাই, এই প্রবলেম গুলো আসতো না। এখন আমরা বলতে চাচ্ছি যে প্ল্যানিংটা যেটা, তার মানে এই সেক্টরের কোনো প্ল্যানিং নেই। আপনি যদি প্ল্যানিং না থাকে, তাহলে আরবিটারি যে যখন যেভাবে এটা চালাতে চাইবে সেইভাবে চালালে এর বিপর্যয় কেন? এই বিপর্যয় তো ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। উনি যেমন গ্যাস সরবরাহের ক্ষেত্রে ঘাটতি চলতেই আছে, বিদ্যুৎ সরবরাহে আমরা ক্যাপাসিটি ডেভেলপ করে গেছি, ফুয়েল সাপ্লাই করতে পারিনি, সুতরাং বিদ্যুৎ উৎপাদন হয়নি, চাহিদার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সম্পর্ক নেই, আবার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক নেই। এইভাবে সমস্ত জায়গাতেই ভারসাম্যহীন হয়ে পড়েছে। আপনার কাছে আসবো, তার কিছু বলতে চাচ্ছিলেন? আমার এর আগে আসলে আপনি তো আমাকে সুযোগ দেননি, আমার পরে দুইজন বক্তা সম্মাননা যে পয়েন্টগুলো বললেন ওগুলো তো আমার অ্যাড্রেস করতে হবে। আমি একটু অ্যাড্রেস করে নেই। উৎপাদন ক্ষমতা আর উৎপাদন সামর্থ্য, এটা নিয়ে কনফিউশন অনেক পাবলিকের। এখানে হচ্ছে দুটা জিনিস। উৎপাদন ক্ষমতা সেটা হচ্ছে নেম প্লেট ডাটা, যেমন রাউজান পাওয়ার স্টেশন, তার হচ্ছে নেম প্লেট যে ডাটা সেটা 210 মেগাওয়াট, দুইটা আছে, তার মানে 420 মেগাওয়াট হওয়ার কথা, কিন্তু ইট নেভার প্রডিউস 210। তার মানে তার উৎপাদন সামর্থ্যটা কত, সেটাই হচ্ছে আমার রিয়েল ক্ষমতা। একটা সামর্থ্য শব্দ পিডিবিতে আছে, যেটা হোসেন বলে নাই। সামর্থ্য আর ক্ষমতা, ক্ষমতা হচ্ছে নেম প্লেট ডাটা। আমার হাজার হাজার পাওয়ার স্টেশন আছে, 50% চলতেছে, আর তার ক্ষমতা আর নাই, বুড়া হয়ে গেছে, এগুলা ফেলাই দেওয়ার কথা। তাহলে সেই অনুযায়ী আমার উৎপাদন সামর্থ্য এখন কাছাকাছি 7000 মেগাওয়াট, এবং 7000 মেগাওয়াট যেতেও খুব কষ্ট হয়। এটাই হচ্ছে আমার উৎপাদন সামর্থ্য। না না, ওটা অত মাঝের হয়ে বলেন না। আমরা যেখানে যখন 10,000 ছিল, আমরা 7,500 মেগাওয়াট উৎপাদন করেছি। একদিন 714 করছি, 7,500 করেছি। এরপরে আমাদের ইয়েগুলো চাহিদা ছিল না, তারা নিতে পারে নাই, এটা আরো বেশি হতো। যাই হোক, আমি যেটা আমাদের বিডি রহমতুল্লাহ সাহেব বললেন যে পাওয়ার সেক্টর জেনারেশন পলিসিতে আনসলিসিটেড ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্টই করেছে। এবং ওনাকে আমি স্মরণ করে দিই, উনি তখন পাওয়ার সেলের ডাইরেক্টর। তখনও কিন্তু আমরা লিমিটেড সলিসিটেশন আমরা করেছি, আমরা টেন্ডার করে নেই, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত বেস্ট পাওয়ার প্ল্যান্ট হিসেবে বিবেচিত। সুতরাং সময়ের তাগিদে আপনার সরকারের দায়িত্ব হলো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেওয়া, এবং সেটা আমরা করেছি। সেটা আনসলিসিটেড না, সেটা সলিসিটেড না। Did you float the tender? You didn't. Yes, tender. No, no. আপনি পেয়েছেন, আমরা 4টাকে শর্টলিস্ট করেছি, ওদের মধ্যে আমরা আরো কিছু করেছি। তো ওটা টেন্ডার তো না, ওটা টেন্ডার না। আপনি 4টাকে আপনি টেন্ডার করে পেয়েছেন? পাননি, ওরা জমা দিয়েছিল, সেখান থেকে আমরা ইয়ে করেছি। যাই হোক, ওটা আপনি হয়তো এখন ভুলে গেছেন, অথবা আর যেটা রেন্টালের ডেফিনিশন, এটা ঠিক না যে যুদ্ধাবস্থায় আপনি ওই যদি নিউ ইয়র্কে যান, সেখানে যদি অ্যাগ্রোকের স্টিকার লাগানো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ইমার্জেন্সি কাজে, কোনোখানে আপনি ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে,
সেখানে তারা মনে করতেছে তাদের অল্প কয়েকদিনের জন্য অতিরিক্ত বিদ্যুৎ লাগবে, তারা সেখানে রেন্ট করে। Yes. সুতরাং That I agree. রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মানে যুদ্ধ হয়েছে ওই সিয়েরা লিওন বা না, I অমুকে তা না, want to এটা ঠিক mean না, হ্যাঁ। the emergency crisis. ইমার্জেন্সি, এর থেকে ইমার্জেন্সি কি? আমাদের emergency। আপনার দেশ 8 ঘন্টা 10 ঘন্টা অন্ধকারে ছিল, আপনি ইমার্জেন্সি ফিল করেন What না? is the benefit? হ্যাঁ। আমার 14 মাস পরে একটা পাওয়ার স্টেশন কোথায়? আছে, আমি সেই প্রশ্নে গ্যাস আসতেছি। প্রবলেমটা সলভ আমি করবে সেই না। প্রশ্নে আসতেছি যে 3 মাসের মাথায় আমাদের রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র আসে, সেই প্রমাণও আছে। আমরা এগ্রিকোর যে খুলনা যেটা আসছে সেটা আমরা 3 মাসের মাথায় আমাদের That was only rental. এগ্রিকো হচ্ছে only rental in আপনি তো Bangladesh. বললেন যে আসে নাই। না, আমি তিন- বলছি বাংলাদেশি হ্যাঁ, rental যাদের। 3 মাসে আমাদের রেন্টাল এসেছে, সেই প্রমাণও আছে। তারপর যেগুলো চালু হয় নাই সেগুলো তো আমার তার সাথে এটা তার হেডেক, আমি তো কোনো লস করি নাই। আমরা সব সময় ওই কিন্তু রিজার্ভ যেগুলো মার্কেটে রেখে যেগুলো দিই। উৎপাদন ক্ষমতা কমে গেছে বা পুরানো হয়েছে সেগুলো আবার রিনিউ করা কি দরকার ছিল? যে পাওয়ার প্ল্যান্ট গুলোর সামর্থ্য অনেকখানি কমে গেছে, সেগুলো আবার রিনিউ করা হচ্ছে, না, ফিট করা হচ্ছে। এটা কোনটা রেন্টাল কথা বলছেন? হ্যাঁ, Rental. না, উনি যেটা বললেন উৎপাদন ক্ষমতা কমে গেছে, এটা হলো না, আমি বলবো না, general- আমি রেন্টালের কথা বলছি। না, রেন্টাল যেটা সেটা হলো যে রেন্টে তার সাথে আমার চুক্তিই থাকে, শুধু আমি তার বিদ্যুৎ কিনবো, সে আমাকে 10 ইউনিট দিলে আমি 10 ইউনিট পয়সা দিচ্ছি। আই ডোন্ট কেয়ার। ঠিক তাদেরকে পুষিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ রেটটা তারা নেগোসিয়েশনের মাধ্যমে আরো বাড়িয়ে নিচ্ছে। আচ্ছা, সে তাহলে আপনাকে বলি, সেটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অলসো ইনফরমেশন অফ দিস প্যানেল এন্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। সেটা হলো যে আমরা বরং এখন যাদের নবায়ন করছি তাদের অনেকটা এরকম যে তারা একটা জিনিস এখান থেকে ডিসমেল্টিং করে নিত, তার অনেক ইয়ে লাগবে, সে শুধু অনেকটা ফুয়েলের খরচটা আর খুবই মাইনর একটা পয়সা এই বিষয়ে আমি জানতে চাইবো এবং বিজন এতে আপনার আমরা কাছে, আমি কয়েক ফোন হাজার নিয়ে আসছি। টাকা আমরা আরো সেখানে একজন দর্শক সাশ্রয় ফোন করতে পারছি। রয়েছেন দীর্ঘক্ষণ। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি প্রিয় দর্শক। এই যে মোহাম্মদ হোসেন সাহেব বলছেন এই উৎপাদন সামর্থ্য আর ক্ষমতা, সামর্থ্য এবং ক্ষমতা বলতে উনি কি বুঝতে চান? ক্যাপাসিটি বাংলা কি? উনি যে ব্যাখ্যা করতে চান এইভাবে, মানে জি, আসলে এই বিষয়ে হয়তো অনেক কথা হয়েছে। আপনার কি প্রিয় দর্শক আর কোনো প্রশ্ন রয়েছে? সাধারণত যোগাপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, সামর্থ্য আর ক্ষমতা বেশ কমটা কি? একজন প্রফেসর সাহেব বসে আছেন পাশে। আমি বলি সামর্থ্য হচ্ছে ক্যাপাবিলিটি। কুইক রেন্টাল যেটা হলো, হ্যাঁ, কুইক রেন্টাল তো 2 বছরের চুক্তিতে করা হয়েছিল এবং সেগুলি ছিল কুইক এর জন্য, এই যে ইমার্জেন্সি ফেস করার জন্য, এবং অত্যন্ত হাই রেট। অত্যন্ত হাই রেট। এখন সেই 2 বছরে যখন উনি মেশিন ইম্পোর্ট করলেন, সে উনার এস্টাবলিশমেন্ট কস্ট ছিল, অনেক কস্ট ছিল, ইনভলভ ছিল, সেজন্য রেটটাও বেশি ছিল, ঠিক আছে। তারপরে যখন এক্সটেনশন করলেন একই রেটে, উনারা কি জনসাধারণের স্বার্থে করেছেন? একই রেটে করা হয় নাই, মাননীয় দর্শক। আপনি জনগণের আমার মনে হয় আরেকটু স্বার্থে জেনে করা নিয়ে আপনি প্রশ্ন করেন দয়া করে। হ্যাঁ, একই রেটে করা হয় নাই এটা আমি এবং একটু সেটা বলতে। শুধুমাত্র ফুয়েল কস্টটা এবং সামান্য রেন্টে করা হয়েছে। আমরা এর মাধ্যমে 1000 টাকা আমরা সাশ্রয় করেছি। আর যেটা ক্যাপাবিলিটি, সেটা বিডি রহমতুল্লাহ বলেছেন, উনি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন, আপনি মনে হয় খেয়াল করেন নাই ওটা কে বলেছে। এটা আমি বলি ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে নেম প্লেট ডাটা, 100 মেগাওয়াট লেখা আছে ওটাতে, ওই নেম প্লেটটা আর কেউ বদলাচ্ছে না, ওই বলে যাচ্ছে সরকার 10,000 মেগাওয়াট, কিন্তু তার ক্যাপাবিলিটি, আমি কি এখন সেই তরুণ 20 বছরের তরুণের মতো দৌড়াইতে পারবো না। ক্যাপাবিলিটি অনেক কমে গেছে, আমি সেটাকে রিয়েল ক্ষমতা মনে করব। ক্যাপাবিলিটি, তার ক্যাপাবিলিটি বাংলাদেশে এখন 7,000 মেগাওয়াট। আসলে গভর্নমেন্টকে এইটাই বলা উচিত, উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ 7,000 মেগাওয়াট, এর বেশি না। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনি কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে? পার্সোনালি ডিজি সাহেব যে কথাগুলো বললেন তার প্যারালালি আরেকটা চিত্র আছে, যে বাল্ব বিদ্যুতের দাম যখন বাড়ানোর প্রস্তাব 2012 সালে আসলো, তখন পিডিপি স্পষ্টভাবে বলেছে, পাবলিকলি বলেছে যে রেন্টাল এবং কুইক রেন্টালের চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রয়োজন নেই এবং মেয়াদ বৃদ্ধি যেন না করা হয়। সেখানে কারিগরি কমিটি বিআরসির তারাও একই সুপারিশ আনে, ভোক্তাদের তরফ থেকে একই সুপারিশ করা হয় এবং সেখানে উন্মুক্ত সবাই সিদ্ধান্ত হয় যে সরকারের কাছে একটা নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা বিআরসির আইনে আছে, সরকারকে পরামর্শ দিতে পারে, সেই আইনের আওতায় একটা নির্দেশনামূলক সুপারিশ যাবে যে কুইক রেন্টাল এবং কুইক রেন্টালের মেয়াদ বৃদ্ধির আর দরকার নেই, কারণ পাবলিক সেক্টরে প্রচুর বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হয়েছে যে সমস্ত ক্ষমতা
স্বল্প ক্ষমতা, স্বল্প ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে, স্বল্পতার কারণে। তো সেই সব জ্বালানি যদি এখানে ব্যবহার করা যায় তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে, যে কথাটা একজন সম্মানিত দর্শক বলেছেন। কিন্তু সেই জায়গাটায় দেখা গেল যে যখন বিআরসির আদেশ বেরোলো তখন দেখা গেল যে ওই কথাগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বিহাইন্ড দ্য সিন দেখা যাচ্ছে যে একটা অদৃশ্যে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো আজকের বাস্তব অবস্থা নিয়ন্ত্রণ করছে এবং এই রেন্টাল, কুইক রেন্টালের মেয়াদ বৃদ্ধি বাড়ানো যাচ্ছে। আজকে ডিজি মহোদয় যে যুক্তি বলুক না কেন, সেই দিনের যে কথাগুলো সেগুলো ছিল প্রকৃত অর্থে ইনস্টিটিউশনাল এক্সপার্ট ওপিনিয়ন। সেইটা থেকে বেরিয়ে যাওয়া বা অগ্রাহ্য করা বা অস্বীকার করার শক্তি বা সামর্থ্য রাষ্ট্রের নেই। এটা আজ এই মধ্যরাতে আমাকে বলতেই হবে, কিন্তু আমরা সেটাকে ইগনোর করে যাচ্ছি একের পর এক। এইটার আমি কোনো কারিগরি যুক্তি খুঁজে পাই না। সেই ইগনোরেন্সের মধ্যে এগুলো রয়েছে কিনা আমরা একটা বিরতি নিতে হচ্ছে। তারপরে প্রশ্ন থাকবে মোহাম্মদ হোসেন আপনার কাছে, যে শতকরা 80% গ্যাস রপ্তানির সুযোগ রাখা, বিদেশিদের হাতে ব্লক তুলে দেওয়া, অথবা নাইকোর কাছ থেকে 50,000 কোটি টাকা আদায় না করে শেভরনকে আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে চুক্তি করা, এইগুলোই স্পেশাল অ্যাক্টের আওতায়, মানে এটি ব্যবহার করে এইগুলো করা হচ্ছে কিনা সেই প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনাদের কাছেও থাকবে। দর্শক, একটা ছোট্ট বিরতি পরে খুশি গিয়ে ফিরছি। দর্শক দেখছেন 21 রাত। মোহাম্মদ হোসেন, যে প্রশ্নটা আপনার কাছে করা ছিল যে এই আইনের সুযোগ নিয়ে এইগুলো করা হচ্ছে কিনা, এটা একটা, আমি বলবো যে এটাই একটা প্রাসঙ্গিক তথ্য। আসলে যে একটা আইন, এটা কি কালো আইন, মানে কালো আইন না ভালো আইন, এটা নির্ভর করে প্রয়োগের উপরে। আপনি দেখেন যে এই আইনটি বলবৎ আছে গত 5 বছর হয়ে গেল, এবং এই 5 বছরের মধ্যে সরকার কিন্তু বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য যেসব জায়গায় ইন্টারভেনশন দরকার সেখানেই করেছে। এখন এই যে আইনটার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, এর অর্থ অন্য যে এই আইন প্রয়োগের মাধ্যমে যে কাজগুলো আমরা টেন্ডারের মাধ্যমে করতে পারবো, আমরা সেগুলো করছি টেন্ডারই। আমাদের যেখানে আমরা দেখেছি যে ধরেন একটা টেন্ডার প্রক্রিয়া করতে গিয়ে সেখানে আমরা হোঁচট খাচ্ছি। আপনি জানেন যে অনেক ক্ষেত্রে টেন্ডারে কিন্তু অনেক সমস্যা আছে। আপনি যে হয়তো দেখবেন যে একটা সামান্য একটা ক্লজ, যেটা হয়তো খুব ম্যাটেরিয়ালিস্টিক না, কিন্তু আপনি ওই ক্লজটার জন্য ওই বিডারকে আপনি রেসপন্সিভ করতে পারেন না, বাট তার প্রাইসটা খুব অ্যাট্রাকটিভ, তার টেকনোলজিটা খুব ভালো, কিন্তু এই আইনের মাধ্যমে আমরা তার সাথে নেগোশিয়েট করে ওই যে লুফল গুলো আছে সেগুলো আমরা সংশোধন করে আমরা নিতে পারি। সো যদি এই ধরনের কোনো ইস্যু আমাদের ভবিষ্যতে আসে, শুধু ওই জিনিসগুলোই আইনের মাধ্যমে অ্যাড্রেস করা হবে। আমি একটু বিরোধী রহমতুল্লাহ আপনাকে জানতে চাই যে আরো 4 বছরের জন্য যে আইনের মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বা বিল আকারে আসছে, কি কি ধরনের আশঙ্কা আপনারা করছেন যে এই আইনের সুযোগ নিয়ে সরকার আরো বিমুখী, মানে কি বলা যায়, গণমুখী তো না, গণবিমুখ কাজ করতে পারে? এটা আমি বলবো রাষ্ট্র বিরোধী, জনগণ বিরোধী এই আইনটা, এবং যে কাজগুলো হচ্ছে, যেটা হোসেন বারবার বলছে যে সিঙ্গেল টেন্ডার করলে মানে আর কেউ ঝামেলা করবে না। আমি তো পাওয়ার সেলে থাকতে এবং আরবিতে থাকতে 3টা 10 মেগাওয়াট পাওয়ার স্টেশন টেন্ডার করেছি। 14 মাসে ওই পাওয়ার স্টেশন শেষ হয়েছে। গ্লোবাল এক এবং এইএস এর যে বিরাট পাওয়ার স্টেশন হয়েছে, একটা 360 আর একটা 450, কই ওটাতে তো কোনো গন্ডগোল হয়নি, ইন্টারন্যাশনাল টেন্ডার ছিল সেটা। তারপরে পিডিবির যে এত সাবস্টেশন হয়েছে এতদিন, প্রায় 28টা 32টা সাবস্টেশন, কোথায় গন্ডগোল হয়েছে? একটা দুটা হতে পারে, এটা হচ্ছে যেমন বিএনপি একটা আসার পরে সিরাজগঞ্জের একটা 450 বন্ধ করে দিচ্ছে, দ্যাট ইজ পলিটিক্যাল। কিন্তু টেন্ডারে গন্ডগোল হচ্ছে, এটা হয় না। আমার পয়েন্ট হলো যে আমরা তো টেন্ডারে অনেকগুলো করছি, তাই না? আর এইখানে যে জিনিসটা করা হয়েছে, আমি তো বলবো ইচ্ছে করে সংকটটাকে জিয়ে রাখা হয়েছে। জিয়ে রাখার ফলে আমি আপনার শুধু রেন্টালের একটা হিসাব দেই, পুরনো পাওয়ার স্টেশনের ভিত্তিতে তার ক্যাপিটাল কস্ট হচ্ছে রেন্টালের, পুরনো পাওয়ার স্টেশন নর্মালি এইটা রেট থাকে, যদি গ্যাসের হিসাব করি তাহলে নর্মালি নতুন পাওয়ার স্টেশন 1 টাকা হচ্ছে ক্যাপিটাল কস্ট, এটার 25 পয়সাও আসে না, অনলি 25 পয়সা, কারণ এটা অবসলিট। একটা পুরনো পাওয়ার স্টেশন আমি শুধু ফ্রেট চার্জে এখানে বসালাম 25 পয়সা, আর গ্যাসের দাম হওয়ার কথা 75 পয়সা।
তাহলে 78 পয়সা হয়। এটা কেন আমি 18 টাকা করব? আর ডিজেলের দামে যদি বলেন আপনি, ডিজেলও তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কারণ পুরনো পাওয়ার স্টেশন, সেটাও 25 পয়সার বেশি হবে না। আর ডিজেল হচ্ছে 0.28 লিটারের বেশি খায়। তাহলে সেটা তো আমার হিসাবে 7 থেকে 8 টাকার বেশি আসে না। সেটাকে কেন আমি 16 টাকা 40 পয়সা ডক্টর বানালাম? শামসুল আলম যেটি বলছেন বিদ্যুৎ মন্ত্রী, এই রেটে দেওয়া সম্ভব কিনা, যে রেটের কথা উনি উল্লেখ করছেন? রেটের বিষয়টি আগেই তো আমরা বলেছি যে রেট প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যেটা উনি যেটা বললেন যে এখন সেই রেটটা কমে গেছে এবং আমরা উৎপাদন না করলেও ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে গেছে, এবং সেই ক্যাপাসিটি পেমেন্ট দিতে যে দেখা গেছে যে 500 টাকা পর্যন্ত পার ইউনিট বিদ্যুতের দাম পড়েছে। এবং সেখানে মালিকরা বলেছে যে আমাদের কাছে বিদ্যুৎ না কিনলে আমরা কি করব, কিন্তু বাস্তবে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইসব পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাই নেই। এইসব বিষয়গুলো, বিতর্কগুলো অতীত হয়ে গেছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনায় এসেছে আমি সেই জায়গাটাই শুধু পিন পয়েন্ট করব যে এই আইন, আপনার কথাই শুনলাম যে এটা বাছাই বৃদ্ধির প্রস্তাব পেশ করা হয়েছে, সেটা বাছাই কমিটিতে গেছে। সেটা আইনে পাবলিক কনসালটেশন হয়েছে সংসদে, সেখানে আমি ছিলাম, অনেকেই ছিলেন। তারপরে আপনার গ্যাস রপ্তানি বেসরকারি বিল নিষিদ্ধ আইন, সেটাও বাছাই কমিটিতে গেছে। সেখানে প্রফেসর নুরুল ইসলাম সাহেব এবং আমাকে ডাকা হয়েছিল, সেখানে আমার মতামত দিয়ে এসেছিলাম। আমি এই আইন নিয়ে যে বিতর্ক উঠেছে, এই আইন জনস্বার্থ সম্মত কিনা তা নিয়ে বিতর্ক অব্যাহত আছে। তারপরেও একের পর এক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনের প্রয়োজনীয়তা অনুভব করছে। কেন করছে? ইচ্ছাকৃত জিয়ে রাখার অভিযোগ এসছে, বিশেষ গোষ্ঠীদের মুনাফা দেওয়ার অভিযোগ এসছে। এখন এই আইনের বিস্তৃতি বাড়বে, অর্থাৎ আগামী 5 বছরে যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে প্রাথমিক জ্বালানি সংস্থান উৎপাদন সরবরাহ হবে ম্যাক্সিমাম আমদানিকৃত কয়লায়। সেই আমদানিকৃত কয়লা, কোন হ্যান্ডেলিং, পোর্ট, এই সমস্ত কিছু যেগুলো ডেভেলপ করবে এবং দীর্ঘমেয়াদী সরবরাহ করবে, অর্থাৎ প্রতি বছরে $3 বিলিয়ন কয়লা আমদানি করা হবে। সেই সব ব্যবসা কারা পাবে, কিভাবে পাবে? সেই সব ব্যবসা যদি এই দায়মুক্তি আইনে দেওয়ার উদ্দেশ্যেই যদি এগুলো করা হয়ে থাকে, জানি এখন আমরা সন্দেহ করছি, তাহলে তা হবে জাতির জন্য একটা ভয়াবহ কলঙ্ক। এই কলঙ্কের হাত থেকে জাতি মুক্তি পাবে কিনা সে সন্দেহ আছে। এইরকম একটা সন্দেহের জায়গায় মাথায় রেখে যেহেতু আজকের আলোচনা আমরা সূত্রপাত করেছি এবং সেই সন্দেহটা আমরা সামনে আনছি, আমি সংসদীয় কমিটিকে বলবো, আজকে যদি তাজুল ইসলাম থাকতো তার কাছে আমি অ্যাপিল জানাতাম যে এই আইনটার উপর পাবলিক কনসালটেশন, উন্মুক্ত পাবলিক কনসালটেশন করা হোক, করে যারা এটাকে যেটার পক্ষে যুক্তি আনছে এবং দীর্ঘমেয়াদী এই আইনটাকে চিরস্থায়ী করতে চাচ্ছে, তারা অন্তত জনগণের সামনে এসে যুক্তি দিক। মোহাম্মদ হোসেন সাহেব এসে যুক্তি দেওয়ার দরকার নেই, তারাই যুক্তি দিক। মন্ত্রণালয়ের প্রতিনিধি আসুক, সচিব আসুক, মন্ত্রী আসুক, আমরা তাদের মুখোমুখি হতে চাই। আমরা আশ্বস্ত হতে চাই যে এই আইনের সত্যি কি কার্যকারিতা আছে, এই আইনের বিকল্প স্বচ্ছ কোন পথ দিয়ে যে মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়ন করা আসলেই সম্ভব না, এই আইনই লাগবে, সেটা আমরা একটু বুঝতে চাই। আমরা একটু ফোন নিয়ে আসি শেষ পর্যায়ে। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সৌদি আরব থেকে বলছি, মুজাম্মেল। মাননীয় ডিজি মহোদয় সাহেবের একটু কথা হচ্ছে বল। জি জি বলুন, শুনতে পারছেন। আমি ওনারা জানতে চাই, উনি বলছে বিদ্যুৎ অনেক উন্নত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে, মন্ত্রীরা বলে, উনি তো একজন সরকারি চাকরিজীবী, উনি কিভাবে এটাকে কি করেন? চাঁদপুরে সকাল 7টায় বিদ্যুৎ যায়, রাত্র 8টা আসে, এটা বিগত 3 মাস অবধি। কোথায়? একজন সরকারি চাকরি কি মন্ত্রী? আপনি চাঁদপুরে কোথায় একটু বলেন? আমার বাড়ি তো চাঁদপুরে, বলেন কোথায় এই ঘটনা? আমি ফরিদগঞ্জের কথা বলছি। চাঁদপুরে ফরিদগঞ্জ যদি আপনি চ্যালেঞ্জ করেন, যে কোনো মুহূর্তে ক্যামেরা একজন যে কোনো টিভির নেন, আপনি যদি দেখেন এটা মিথ্যা, তাহলে আপনি যে কোনো শাস্তি দেন। না, ঠিক আছে, চ্যালেঞ্জের দরকার নেই, আপনি নাম ওখানকার বলেন, আমরা ওটা ইনভেস্টিগেট করে দেখবো। কোন জায়গা ফরিদগঞ্জের? ফরিদগঞ্জ মুন্সিরহাট কামতার শাখা আছে আমাদের। সকালবেলা বিদ্যুৎ যায়, রাত্র আজকে বিগত 3 মাস অবধি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দেখবো। অন্তত আর কোথাও সমস্যার সমাধান না হলে ডিজি মহোদয় বাড়ি যেহেতু ওই এলাকায়, সেটা বোধহয় সমাধান হবে, আমরা আশা করতে পারি। না, আর কোথাও সমস্যা, এগুলো হলো মানে আপনার পিকুলিয়ার সমস্যা, হয়তো কোনো তার ওখানকার কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, কোনো সে যে কথাটা বলছে ওখানে হয়তো ট্রান্সফরমার ওভারলোডেড আছে। জি, তারপর দেখবেন বিষয়টা এটি আমরা আশা করছি। আপনার শেষ মন্তব্য মোহাম্মদ সালাহ হোসেন, আসলে যে পথে এগোচ্ছে সে পথ তো অবশ্যই
যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এর চেয়ে আরো 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 অনেক ভালো পথ ছিল অবলম্বন করা, এবং যেগুলো আরো আরো সহজ উপায় হতো, কিন্তু সেগুলো না করে উল্টো পথে চলছে। আসলে আর কি করা উচিত, বা সেগুলো যেগুলো তারা বলছেন করা হচ্ছে না কেন? না, আমি শুধু খুব এটাই সংক্ষেপে বলবো যে- আসলে আমি সংক্ষেপে বলবো যে আসলে এটাই তো একমাত্র পথ না। এটা একটা জিনিস বুঝতে হবে যে আপনি যখন রণক্ষেত্রে থাকবেন, আপনার বিভিন্ন ধরনের রণকৌশল থাকবে। এটাই একমাত্র রণকৌশল না। আমি আবারও বলবো, এটা হলো আমাদের, আপনি বলতে পারেন যে ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমার যখন আমি টেন্ডারের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো একটা ডিল করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি, আমরা মনে করি যে না, ওই কাজটা করতে গেলে আমি এই প্রস্তাবটা খুব ভালো, কিন্তু এই সমস্যাগুলো আছে, আমরা টেন্ডারের রুলস রেগুলেশন আগে কিন্তু নেগোশিয়েট করতে পারি না। আমরা একটু আমরা এই শেষ মন্তব্য জানতে স্পেশাল চাই। আইনে তার সাথে নেগোশিয়েট করে আমরা ওই ভালো ডিলটা আমরা নিতে পারি। অথবা শামসুল আলম, কি করা উচিত বিদ্যুতের অবস্থা উন্নতি করতে হলে? আমরা তো অনেক সময় অনেক জায়গায় অনেকভাবে লিখেছি, বলেছি এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের যেসব কৌশলগুলো আমরা নিচ্ছি জাতীয়ভাবে, এই কৌশলগুলো বিতর্কের ঊর্ধ্বে যেতে পারছে না। এই কৌশলগুলো বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য ইতিবাচক যে স্টেপ, স্থায়ীভাবে টেকসই উন্নয়ন যেটা আমরা বলি, সেটা করতে পারছে সেই প্রমাণ দৃশ্যমান নয়, এবং বরঞ্চ আরো আশঙ্কা বাড়ছে, এবং জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, এবং নিশ্চিত হওয়ার কোনো দিক নির্দেশনা নেই। এই জায়গাটাই শুধু আমি বলতে চাই যে এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে হলে উন্মুক্ত পাবলিক কনসালটেশনে সরকারকে আসতে হবে, সব লেভেল থেকে পরামর্শ নিতে হবে, নিয়ে সেই সমস্ত সমন্বয়ে একটা সুদূর প্রসারী পরিকল্পনার আওতায় সব পক্ষকেই ডাকা হয়। সেটা তো বিশিষ্ট একটা মূল্য বৃদ্ধি কমানো, বাড়ানো, বা কমানো না বাড়ানো নমুনা দিলাম আর কি। তো সুতরাং সেগুলোকে সরকারকে আসতে হবে। ভিডিও মতলব শেষ পর্যন্ত ছোট শেষ করে একবার। মন্তব্য একটু করে বলবো, যেটা হোসেন আবারও বললেন যে যুদ্ধক্ষেত্রে থাকলে কি ধরনের, তার মানে এরা এটাকে যুদ্ধক্ষেত্র বানাতে চাচ্ছে, কিন্তু আই ডোন্ট ফিল এটা কিন্তু যুদ্ধক্ষেত্র না। আমাকে রেন্টাল এবং কুইক রেন্টাল বানানোর প্রয়োজন ছিল না। আপনি যেটাকে সুস্থ সেটাকে বলেন যুদ্ধ, আমরা যেটাকে আমরা বলি যুদ্ধ, ওটাকে নেবেন সুস্থ এখানে ভাবে। প্রথম ছিল আসলে বিদ্যুৎ সংকট আর জ্বালানি সংকট, এটা সরকার ইজিলি সলভ করতে পারতো, এখন তারা এটাকে পিছনে রাখছে। এইটা রাখতেছে, প্লাস সরকারের কাছে আমিও দুইটা কাজ করি, সেই কাজটা হচ্ছে একটা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স। বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি, নেপাল ভুটানও আগাইছে, এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সের ব্যাপারে তাদের কোনো নজর নাই, যাতে আমার হিসাবে 50% লোড ডিমান্ড কমে যাবে। আমরা এটাকে নজর দেওয়ার জন্য শ্রেণা তৈরি করলাম। আরেকটা কথা হচ্ছে শ্রেণা তৈরি করলাম। নবায়নযোগ্য জ্বালানি সরকার অনেক আগে থেকে বলতেছে 1 মেগাওয়াটের বেশি এখনো করতে পারে নাই। আমরা 33 লক্ষ সোলার হোম সিস্টেম অলরেডি 40 মেগা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি, শুভরাত্রি।